আমরা ওহো, তো দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যাপার আজকের পড়াগুলো আসলে মানে তেমন কিছু বোঝার নাই। জাস্ট আমি একটু বলে বলে দিব, দাগাই দিব, আপনারা এই দাগানো পার্ট গুলো একটু পড়বেন। নেক্সট ক্লাসে আমরা একটু ম্যাথ করব, ম্যাথের মাধ্যমে আমরা শেষ করে দিব। ঠিক আছে? ওকে। এখন হ্যাঁ, আচ্ছা, একটু থামেন। হুম, ঠিক আছে। ওকে, খেয়াল করে দেখেন, ডিজিটাল বিপ্লব এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে, ঠিক আছে? এটা বর্তমানে চলমান। তাহলে প্রথম শিল্প বিপ্লব কখন হয়েছিল? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। সেকেন্ড ওয়ান কখন হয়েছে? বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মাধ্যমে। তৃতীয় শিল্প শিল্প বিপ্লব হচ্ছে যখন কম্পিউটারের ব্যবহার চালু হয়। আর তাহলে চতুর্থ শিল্প বিপ্লবটা কি? এটা হচ্ছে টেকনোলজি, ডিজিটাল বিপ্লব। যেমন আপনার এখানে এআই এর ব্যবহার শুরু হয়েছে, আইওটি, ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার শুরু হয়েছে, রোবোটিক্স, মানে এই কোয়ান্টাম কম্পিউটিং, এই বিষয়গুলা আপনার চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্গত। তা আপনাকে যদি প্রশ্ন করে যে বর্তমানে কোন শিল্প বিপ্লব চলমান, চতুর্থ। আর চতুর্থ শিল্প বিপ্লবের মানে বিষয়বস্তুগুলো কি, এগুলো বিশেষ করে এআই, এটা মনে রাখবেন, এআই নিয়ে আমি পড়াইছি। আইওটি পড়ানো হয় নাই, এটা পড়তে হবে, এটা পড়াবো পরে। রোবোটিক্স দেখাইছিলাম, কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে এই যে 1 নম্বর চ্যাপ্টার আমি পড়াইলাম না বোর্ড বইতে, এই বিষয়গুলা ডিটেলসে বলা ছিল। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু পড়বেন আপনারা। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং আমার মনে হয় বলার কিছু নাই, আপনারা একটু সবই পারেন। আচ্ছা, ওয়েবিনার, ওয়েবিনারটা কিছুই না, ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে সেটাকে ওয়েবিনার বলে। আচ্ছা, এক দেশ, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এক দেশ তেমন কিছু করার নেই। ইজিপি বা ই ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, হ্যাঁ, এটা এটাও খুব একটা ইম্পর্টেন্ট কিছু না এখন। ইজিপি খুবই নর্মাল একটা বিষয় হয়ে গেছে আমার ঘরে, আমার স্কুল, এটা করোনাকালীন সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল, করোনা চলে গিয়েছে, এখন আর অতটা দরকার নাই। এখন আসেন আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং। আপনারা সবাই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন। ফ্রিল্যান্সিং এর কিছু মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেস গুলো আপনারা একটু মনে রাখবেন, হ্যাঁ। freelancer.com, আপওয়ার্ক, ইল্যান্স, ভিওয়ার্কার, গুরু, পড়তে পারেন, সমস্যা নেই। ই লার্নিং তেমন কিছু না, অত পড়ার দরকার নাই। টেলিমেডিসিন, টেলিমেডিসিন কিছুই না, আপনার হচ্ছে যে আইটি বা আইসিটি, যে আপনার আধুনিক প্রযুক্তি, হ্যাঁ, এই প্রযুক্তি ব্যবহার করে দেশের বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যখন কোনো বিশেষজ্ঞ ডক্টরের কি পাবেন, মেডিকেল সেবা নিবেন, সেটাকে আমরা বলবো টেলিমেডিসিন। তো এই ক্ষেত্রে কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়, এই সফটওয়্যার নামগুলো একটু পড়বেন, হ্যাঁ। টেলিমেডিসিনের জন্য যে সফটওয়্যার, এছাড়া অনেক সফটওয়্যার আছে, হ্যাঁ। ম্যালভিক আছে, তারপরে হচ্ছে 360 আছে, কি জানি, থেরাপি 360, এরকম বেশ কয়েকটা ইয়ে আছে, কি বলে, সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলা কিসের জন্য বিখ্যাত? টেলিমেডিসিনের জন্য বিখ্যাত, এটা পড়বেন। আচ্ছা, দেশের প্রথম টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু হয় কোথায়? এটা হচ্ছে যশোরে, এবং এটা যশোরের ইউনিয়ন সেবা কেন্দ্র। এটা হচ্ছে দেশের প্রথম টেলিমেডিসিন, এটা এটা একটু পড়বেন, হ্যাঁ। ওকে। ইএইচআর, ইএইচআর কি? ইলেকট্রনিক হেলথ কার্ড। মনে করেন আপনার কোন একটা এলাকার জনগোষ্ঠী বা মানুষজনের আপনার হচ্ছে যে কোনো মেডিকেল বা ট্রিটমেন্ট রিলেটেড যাবতীয় তথ্যাবলী, ঠিক আছে, এই তথ্যগুলো যখন আপনার ডিজিটালি কোনো জায়গায় মানে কোনো একটা ডেটাবেসে সেভ করে রাখা হয়, সেটাকেই বলা হয় ইএইচআর। দ্যাট মিনস আপনার একটা আহ, অঞ্চলে মনে করেন 2,000 লোক আছে, হ্যাঁ। 2,000 মানুষের মধ্যে 500 জন ছেলে, 500 জন মেয়ে, বা 1,000 জন ছেলে আর 780 জন মেয়ে, আর 250 জন হচ্ছে আপনার বাচ্চা। তো প্রতিটা মানুষের কার ডায়াবেটিক্স আছে, কার কে হার্টের পেশেন্ট, কোন বাচ্চার কি সমস্যা বা এরকম কিছু
এরকম কোনো প্রবলেম রিলেটেড একটা ডেটাবেস যদি ক্রিয়েট করা যায় ইলেকট্রনিক্যালি বা মানে আইটি বা আইসিটি রিলেটেড, আইসিটি প্রযুক্তির মাধ্যমে যখন এই কাজটা করবেন সেটাই হচ্ছে ইএইচআর। ওকে, তাহলে এই বাংলাদেশে প্রথমবারের মতো ইএইচআর এটা দরকার নেই, এটার প্রয়োজন নেই। আগে দরকার ছিল, এখন এটা ওল্ড হয়ে গেছে। আচ্ছা, ভার্চুয়াল রিয়ালিটি আমি অলরেডি পড়ায় ফেলেছি, তাই না? ভার্চুয়াল রিয়ালিটির জন্য সফটওয়্যার গুলা কি, সফটওয়্যার গুলা পড়বেন। এই সফটওয়্যার গুলো বোর্ড বইতে আছে, ভিজার্ড, ভিআর টুল কিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়া, এইগুলো সব আপনার একটু পড়ে ফেলবেন। আর ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার কে করেন এটার দরকার নাই। প্রথম ভার্চুয়াল স্থাপন করা হয় 1990, এটারও দরকার নাই। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদান, এই জিনিসটা মানে কি, ভার্চুয়াল রিয়ালিটি আপনার তৈরির জন্য কিছু এলিমেন্টস লাগে। সেই এলিমেন্টস গুলোর নামগুলা কি? হ্যাঁ, ইফেক্টার, ইফেক্টার জিনিসটা কি? আচ্ছা, ইফেক্টার বাদ দেন, সিমুলেটরটা পড়বেন। HMD, এটা পড়বেন। হ্যাঁ, HMD এর নাম হচ্ছে হ্যান্ড মাউন্টেড ডিসপ্লে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটির এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে এই HMD টা আমার ভার্চুয়াল রিয়েলিটির এলিমেন্ট হিসেবে কাজ করে। ওকে, ক্রায়ো সার্জারি, ক্রায়ো সার্জারি জিনিসটা কিছুই না, এটা আমি আপনাকে একটু বলি, এই জিনিসটা একটু বুঝার। হ্যাঁ, মনে করেন হচ্ছে যে আপনি কখনো এরকম কিছু দেখেছেন যে একটা ফ্রিজের মধ্যে আপনি কাচের কোন একটা বোতল রাখছেন, ঠিক আছে, একদম বরফ খণ্ড। হ্যাঁ, এই কাচের বোতলে কি আছে, বরফ আছে। এখন আপনি এই কাচের বোতলটা আপনি যখন বাইরে বের করলেন, করার পরে আপনি কি করলেন, একেবারে এখানে গরম পানি ঢাললেন, তাহলে কি হয় বলেন তো? সাথে সাথে যদি গরম পানি ঢেলে দেন এই কাচের বরফের মধ্যে, কারো কোনো ধারণা আছে কি হবে? স্যার ওটা ভেঙে যাবে স্যার। হুম, এটা ভেঙে যাবে, ফেটে যাবে, কাঁচটা ফেটে যাবে, ভেঙে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক একই ভাবে মনে করেন এটা আপনার শরীরের লেয়ার, ঠিক আছে, এই লেয়ারের মানে চামড়ার নিচের কোনো এক জায়গায় আপনার কারো টিউমার আছে বা সিস্ট আছে বা কোনো একটা রোগ আক্রান্ত সেল আছে। এখন খুবই সূক্ষ্ম বা সরু একটা নলের সাহায্যে কি করা হইলো, কিছু গ্যাস এই জায়গাটা ইনজেক্ট করা হইলো, ঠিক আছে। গ্যাস ইনজেক্ট করে মানে এটা নাইট্রোজেন হইতে পারে, আর কিছু গ্যাস আছে যেগুলো খুবই মানে কি হয় একেবারে অনেক শীতল তাপমাত্রা, ঠিক আছে, -41°C থেকে -196°C, মানে খুবই শীতল তাপমাত্রা। তাহলে এই জায়গাটার যে ব্লাড সার্কুলেশন আছে বা এই জায়গাটায় যে সেলের আশেপাশে যে রক্ত চলাচল বা ইয়ে আছে, কি হয়ে যাবে, একেবারে বরফ হয়ে জমাট বেঁধে যাবে, ঠিক আছে। এই এলাকাটা, হ্যাঁ, জমাটবদ্ধ হয়ে যাবে। এখন সেই জায়গাটাতেই যদি আবার ওই একটা ওই সূচালো কিছু দিয়ে বা ওই প্রপ দিয়ে এই জায়গাতে যদি সাথে সাথেই আপনার গরম কোনো একটা গ্যাস প্রবেশ করে দেওয়া হয়, তাহলে কি হবে জানেন, এই জায়গাটা একদম কি হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে ক্রায়ো মানে হচ্ছে অতি শীতলীকরণ পদ্ধতিতে যেই সার্জারি বা অস্ত্রোপচার করা হয় তাকে ক্রায়ো সার্জারি বলা হয়। মানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা মানে বোঝা যাচ্ছে মাইনাস, এই তাপমাত্রায় যখন শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয় সেটাকেই বলা হচ্ছে ক্রায়োসার্জারি। এখন দেখেন এই পদ্ধতিতে আমার কি হচ্ছে, আমার কিন্তু খুব বেশি রক্তপাত হচ্ছে না বা কোনো মানে খুবই ব্যথা মুক্ত, মানে খুব সুচালো একটা প্রপ ইউজ করা হয়, মানে ইনজেকশন দিলে যে এরকম ব্যথা লাগে না সেই রকম ব্যথা। আর না হইলে আপনার কি হবে বলেন তো, এরকম জায়গায় যদি আপনার কোনো একটা টিউমার বা কারো কিছু থাকে, আপনাকে এই পোর্শন পুরাটা কাটতে হবে, কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হবে, যে এই টিউমারটা উঠাই ফেলতে হবে। এটা অনেক মানে কি রক্তপাত সার্জারি অনেক বড় ব্যাপার না, সেলাই টেলাইয়ের ব্যাপার হবে না, কিন্তু এইরকম পদ্ধতিতে কোনো ব্যাপারই নাই। আপনার একটা খুবই শীতল তাপমাত্রা গ্যাস ইনজেক্ট করা হবে, পরবর্তীতে একটা গরম গ্যাস দিয়ে জায়গাটা জাস্ট ডিস্ট্রয় করে দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার ক্রায়ো সার্জারি। আচ্ছা, তাহলে ই কৃষি হচ্ছে, ই কৃষি বা ই তথ্য বাতায়ন কোন একটা দরকার নাই, RFID খুবই খুবই ইম্পর্টেন্ট। গত 2-3টা BCS এ RFID থেকে প্রশ্ন আসছে।
আরএফআইডির পূর্ণ রূপটা আপনাদেরকে পড়তে হবে। এই একই কোশ্চিন মানে দুইটা বিসিএস এ আসছে। আরএফআইডির পূর্ণ রূপ কি? আর এ রেডিও, এফ এ ফ্রিকোয়েন্সি, আইডি তে আইডেন্টিফিকেশন। এইটা কিছুই না, বুঝছেন? এটা হচ্ছে, আপনারা ক্রেডিট কার্ড দেখছেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ওই রকমই খুবই পাতলা, হ্যাঁ, এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যা কি করে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণ কাজে, মানে এই যে দেখেন আইডেন্টিফিকেশন না, আইডেন্টিফিকেশন মানে কি? শনাক্ত করা। তো এটা হইতেছে যে ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো খুবই পাতলা এক ধরনের ডিভাইস, যেটা কি করে কাউকে শনাক্তকরণের কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? ওটিটি, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসলে বলার কিছু নাই, আপনারা সবাই ওটিটি প্ল্যাটফর্ম আমার থেকে ভালো বুঝেন আর কি, ঠিক আছে? এই ওটিটি প্ল্যাটফর্মে কয়েকটা নাম বলেন, চিনেন না আপনারা? স্যার বঙ্গবিডি। অনেক আছে, অনেক আছে। যাই হোক, এগুলো আপনারা ভালো বুঝেন। আচ্ছা, ভিডিও স্ট্রিমিং, নেটফ্লিক্স, ঠিক আছে, এটা পড়তে হবে। নেটফ্লিক্স কত সালে, কোন দেশ ভিত্তিক, কিভাবে তারা করেছেন, কাদের দ্বারা এটা যাত্রা শুরু করে, এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে, ঠিক আছে? 1997 সালে এত তারিখে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেভেল দ্বারা, ঠিক আছে? তবে তারা অনলাইন ভিডিও স্ট্রিমে সেবা দিচ্ছে কত সাল থেকে? 2011 থেকে, এবং এর সদর দপ্তরও আপনাদেরকে পড়তে হবে। ইউএস এর কোথায়? ক্যালিফোর্নিয়া রাজ্যে কর্স ভ্যালিতে। পুরোটাই আপনাদেরকে একেবারে টোটস্থ করে ফেলতে হবে, এটা ভিভিআই, নেটফ্লিক্স, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রাইম ভিডিও, হচ্ছে এটাও পড়েন, কারণ জেফ বেজোস এর তৈরি তো। এটা হচ্ছে জেফ বেজোস, তো চিনেনি আর কি, তাই না? মার্কিন ই কমার্সের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠান আমাজন.কম এর জেফ বেজোস একটা সময় একটু বিশ্বের সর্বোচ্চ ধনী হয়ে গিয়েছিল। প্রাইম ভিডিও, এটা একটু পড়েন, কার? জেফ বেজোসের, হ্যাঁ। ডিজনি প্লাস, ডিজনি তো বুঝতেই পারতেছেন, ডিজনি হচ্ছে গিয়া বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, ডিজনির ওটিটি প্ল্যাটফর্ম। আপনি এই এই দুটো একটু ভালো মতো পড়েন, হ্যাঁ। ওকে। রাইড শেয়ারিং সার্ভিস, উবার, পাঠাও, এগুলো আপনারা সবাই ভালো মতো জানেন। হচ্ছে উবারের প্রতিষ্ঠাতাটা পড়বেন। আর হচ্ছে বাংলাদেশে উবার কবে চালু হয় এটা একটু দেখেন। আর আহ, এটাই, এই দুটো দেখলেই হবে, আর কিছু না। পাঠাও আছে না, পাঠাও, পাঠাও কিন্তু বাংলাদেশি আর। দেখেন, পাঠাও হচ্ছে, এর প্রতিষ্ঠাতাকে, এটা পড়তে হবে, হ্যাঁ। এর মধ্যে কাকে খুন করা হয়েছে বলেন তো? তিনজনের মধ্যে একজনকে কিন্তু খুন করা হয়েছে, ঠিক আছে? মনে হয় ফাহিম সালেহ, একটু দেখে নিন আপনারা, আমার সঠিক মনে আসতেছে না, বাট একজন নিহত হয়েছে। আর বাংলাদেশে বাইরে যে দেশে পাঠাও সার্ভিস চালু হয়েছে সেটা কোন দেশে? নেপালে। আচ্ছা, এটাই, এটুকু বললেই হবে। তারপরে হচ্ছে এইগুলো আসলে পড়া দরকার নেই খুব একটা, উত্তর না, এগুলো পড়া দরকার নেই। হম, এগুলো খুব একটা পড়ার দরকার নাই। এটা পড়বেন, 333। দেশের সরকারি তথ্য সেবা চালু করা হয় 999, ঠিক আছে? তিনটা সেবা দেয়: পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস। 999 কি দেয়? তিনটা সেবা: পুলিশিং, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস। আচ্ছা, অনলাইন ব্যাংকিং, আচ্ছা উপরে যাই। পরিচয়, এটার দরকার নাই। অনলাইন ব্যাংকিং খুব একটা দরকার নাই। হ্যাঁ, দরকার আছে। প্রথম ইন্টারনেট ব্যাংকিং চালু হয় 2004 সালে, এবি ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংক, এটাও আছে। এইখান থেকে মানে একটা প্রশ্ন আসছিল মনে হয়। উম, একটু দেখে নিন, এটা এটা একটু দেখেন। এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং কি দেখার আছে? এগুলো একটু পড়েন, রিডিং পড়েন। আচ্ছা, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং, এটা একটু দেখেন, হ্যাঁ। খেয়াল করে দেখেন, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে যে কাজটা করা হয়, যে আপনারা সবাই কিন্তু জানেন, হ্যাঁ, রকেট সম্পর্কে আপনারা জানেন, বিকাশ সম্পর্কে জানেন, নগদ সম্পর্কে জানেন। তো এই জিনিসগুলো আসলে কোনটা কার, এইটা একটু পড়বেন, হ্যাঁ। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কোনটা বলেন তো? রকেট। ব্র্যাক ব্যাংকের কোনটা? বিকাশ। এগুলো একটু পড়বেন।
আর বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে নগদ। নগদ নিয়ে এখন অনেক ঝামেলা চলতেছে। তো আলটিমেটলি এই তিনটা একটু দেখেন। ই কমার্স, দেখেন, ই কমার্স মানে তো আমরা সবাই জানি, তাই না? ইলেকট্রনিক কমার্স, তাই না? যেটা হচ্ছে অনলাইনে আপনার যে কেনা বেচা হয় বা লেনদেন করা হয় সেটা ই কমার্স। ই কমার্সের প্রকারভেদটা আপনাদেরকে পড়তে হবে, হ্যাঁ। ই কমার্সের প্রকারভেদ হচ্ছে চার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে বি টু সি, এই জিনিসটা খেয়াল করবেন, হ্যাঁ। একটা বি টু সি, একটা বি টু বি, তারপরে হইতেছে সি টু বি, আর একটা হচ্ছে সি টু সি। এখন কোনটা কি এটা একটু বোঝার বিষয়। খেয়াল করে দেখেন, বি মানে হইতেছে বিজনেস, আর সি মানে হইতেছে কনজিউমার। আপনার চারটা মডেলে হয় বি থাকবে অথবা সি থাকবে, এর বাইরে কিছু থাকবে না, বি আর সি। বি মানে কি? বিজনেস। সি মানে হচ্ছে কনজিউমার। কনজিউমার মানে কি বলেন তো? কনজিউমার মানে হচ্ছে যে যিনি তা কনজিউম, ভোক্তা। হ্যাঁ, ভোক্তা, যিনি কনজিউম করেন, মানে আম জনতা, আমরা। এখন বিজনেসম্যান কারা? বিজনেসম্যান দুই ক্যাটাগরি হইতে পারে, হ্যাঁ। একজন পাইকারি বিক্রেতা আর একজন খুচরা বিক্রেতা। এখন বি টু সি মানে হইতেছে কি? খুচরা বিক্রেতা আর ভোক্তার মধ্যে যে ব্যবসায়িক মডেল। দ্যাট মিনস আপনি একটা দোকানে গেলেন, ঠিক আছে, যেই দোকান থেকে যখন আপনি কিছু কেনাকাটা করবেন তখন সেটা হচ্ছে কি টাইপের মডেল? বি টু সি মডেল। এখন আসেন, বি টু বি কোনটা? যখন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যখন বিজনেস করা হবে, মনে করেন একটা হচ্ছে স্কোয়ার কোম্পানি রহিম আফরোজের সাথে যখন বিজনেস করবে, এখানে কিন্তু জনতার কোনো মানে ব্যাপার নাই। দুটো কোম্পানি তাদের মধ্যে বিজনেস করতেছে, সেটা হইতেছে বি টু বি। ঠিক আছে। এখন আসেন, সি টু বি কি? সি টু বিটা, এটা আমার কাছে একটু কনফিউজিং লাগে, যে ভোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যকার ব্যবসায়িক যে মডেল আর কি। তো এই জিনিসটা আমার কাছে একটু ইয়া লাগে, এটা আপনারা একটু দেখে নিন, ইন্টারনেট দেখেন এই জিনিসটা। আর কনজিউমার টু কনজিউমার মানে কি জানেন? যেটা হইতেছে যে মনে করেন আপনি একটা কিছু কিনছেন, কিনে বা আপনার কাছে কিছু আছে, বা আপনি এই জিনিসটাই আপনি অনলাইনে আর আর অন্য কারোর কাছে সেল করতেছেন, বা কিছু করতেছেন আর কি, মানে কাইন্ড অফ সেকেন্ড হ্যান্ড টাইপের বা এরকম। ঠিক আছে। তো কনজিউমার টু কনজিউমার, আপনিও কনজিউমার, আপনি আরেক কনজিউমার কাছে সেল করতেছেন, এইটা হইতেছে কনজিউমার টু সি টু সি। বাট মূল বিষয় কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা হয় বলেন তো? এই যে এটা হয় বি টু সি অ্যান্ড বি টু বি, এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের খুব ভালো মতো পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসে যে অ্যামাজন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা কে? জেফ বেজোস। ইবের প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে। এবং সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচরো পণ্য বিক্রেতা কে বলেন তো? অ্যামাজন.কম। আলিবাবা, আলিবাবা জ্যাক না শুধু, জ্যাক কে বলেন তো? জ্যাক মা। এটা একটু আপনারা সংশোধন করে নিন, ঠিক আছে। আলিবাবা কোথাকার বলেন তো, কোন দেশের? স্যার চায়নার। চায়না। ওকে। তো বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন। দারাজ, রকমারি, বিক্রয়, চাল ডাল, এগুলো আপনারা সবাই জানেন, এই জিনিসগুলো একটু দেখেন। এখানেই.কম, এটাও একটু দেখেন, এখান থেকে প্রশ্ন প্রশ্ন হয়। তো এইগুলো আপনারা একটু রিডিং পড়বেন, ঠিক আছে। এগুলো আপনাদের জাস্ট পড়ার জিনিস, এখানে আসলে আমার খুব বেশি কিছু করার নাই। ই কমার্সের সাথে সংশ্লিষ্ট কিছু জিনিস, একটা জিনিস হচ্ছে ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আমরা যে স্যালারিটা হয়, আমরা যে স্যালারিটা পাই, আমরা স্যালারি কিসের মাধ্যমে পাই জানেন? ইএফটির মাধ্যমে। আপনার এটা টোটালটাই হচ্ছে গিয়া একদম ইলেকট্রনিক্যালি বা ইলেকট্রিক্যালি এই কাজটা, মানে মানে একেবারে ডিজিটালাইজ সিস্টেম। স্যালারিটা মেইনলি আমার আসে কোথা থেকে? রাজস্ব থেকে, তাই না? রাজস্ব খাত থেকে যে স্যালারিটা ইয়া হয় সেটা এজি অফিসের থ্রুতে
চলে যাই বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক তখন আমার যে শিডিউল ব্যাংক আছে, মানে যে ব্যাংকে আমার তফসিলি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে সে তখন পাঠাই দিচ্ছে। মানে এই জায়গাটাতে একেবারে টোটালি কিভাবে লেনদেন করা হচ্ছে, পুরো লেনদেনটাই হচ্ছে একদম ইলেকট্রনিক্যালি। এখানে ম্যানুয়াল কোনো কাজ কারবার নাই, সবই টেকনিক্যাল। এই যে অফিস পাঠাইতেছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক পাঠাইতেছে শিডিউল ব্যাংকে, শিডিউল ব্যাংকের যে এখানে আমার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে একদম, মানে সব সিস্টেমেটিক। তো এই যে পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি ইএফটি। ইএফটির পূর্ণরূপটা পড়ে ফেলাবেন, হ্যাঁ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আচ্ছা, এখন আসেন বিইএফটিএন, এটা পড়তে হবে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। এটা একটা কিসের নাম? এটা একটা নেটওয়ার্কের নাম, যেই নেটওয়ার্কটা ব্যবহার করে আপনি এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন। মনে করেন আপনার মোবাইলে অ্যাপস আছে না, সেই অ্যাপসে কি করেন, আপনি ব্যাংকে গেলেন না, ঠিক আছে, আপনার নর্মালি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বা একজনের কাছ থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হলে আপনার ব্যাংকে যাইতে হয় না? ব্যাংকে যেতে হয়, ব্যাংকে সে মানে লাইনে দাঁড়াইতে হয়, হ্যান ত্যান হ্যান ত্যান অনেক ব্যাপার স্যাপার আছে। এখন আপনি কি করলেন, আপনার মোবাইলে ইয়া আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে, সরি, মোবাইলে আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অ্যাপস আছে, আপনি ওইখান থেকে কি করলেন, বিএফটিএন করলেন। 2,000, 5,000, 10,000 একটা নির্দিষ্ট মাত্রার টাকা কার কাছে বিএফটিএন করলেন, অন্য আর একটা মানুষের অ্যাকাউন্টে। ওই আপনার কোথাও যাওয়া লাগবে না, সেই টাকাটা চলে যাবে আপনার ওই ব্যক্তি ইয়াতে। কিন্তু কন্ডিশন হচ্ছে এটা একেবারে সাথে সাথে যায় না। যেই দিনকে আপনি প্রেরণ করিবেন, হ্যাঁ, যেদিনকে আপনি প্রেরণ করবেন সেই দিন যদি আপনি দুপুর 12টা না 2টার মধ্যে যদি প্রেরণ করেন, তাহলে সেদিনকেই ঢুকবে যে ব্যক্তির কাছে প্রেরণ করবেন। আর যদি 12টা বা সামথিং 2টার পরে, মানে আমার টাইমটা এক্সাক্ট মনে নাই, এর পরে যদি আপনি পাঠান টাকাটা, তাহলে ওই দিনকে আর যায় না, তার পরের দিন পৌঁছায়। ঠিক আছে? তাহলে আপনি যদি সাথে সাথে টাকা পাঠাইতে চান, তাহলে কোনটা কিভাবে পাঠাই দিবেন, সেটা পাঠাবেন NPSB, এই নেটওয়ার্কে। এনপিএসপির মাধ্যমে যখন টাকা পাঠাবেন, একেবারে তৎক্ষণাৎ চলে যাবে। তাহলে এটার একটা সুবিধা আছে যে আপনি টাকা সাথে সাথে অন্য একজন মানুষের কাছে পৌঁছে দেন, কিন্তু এটার একটা অসুবিধাও আছে। সামহাও যদি মোবাইলে ভুল অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করেন, টাকাটা অন্য আরেকজনের কাছে চলে যাবে। বিএফটিএন এই প্রবলেমটা কিন্তু হয় না। আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছেন না, ওই অ্যাকাউন্টের সাথে যেই ওই ব্যক্তির নামটা মিলানো হয়, সবকিছু মিলাই টিলাই তারপরে টাকা পাঠায়। মনে করেন আপনি মিস্টার ওয়ালিউল হকের কাছে টাকা পাঠাবেন, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1, 2, 3, 4। আপনি এখন লিখছেন 1, 2, 3, 5 চারের জায়গায়, তখন দেখবে যে 1, 2, 3, 5 মিস্টার ওয়ালিউল হক কিনা, তো ডেফিনেটলি ওয়ালিউল হক হবে না, হবে মিস্টার রিনা খান, মিসেস রিনা খান। তো যেহেতু মিলতেছে না, এই টাকাটা আপনার কাছে ব্যাক আসবে। কিন্তু এনপিএসপি তে এটা হবে না, ওই যেই অ্যাকাউন্ট নাম্বার লিখছেন ওনার কাছে টাকা চলে যাবে, এবং ওই টাকা ব্যাক নিয়ে আসতে যে মেলা ঝামেলা। সো সুবিধাও আছে, অসুবিধাও আছে। স্যার, বলেন। স্যার বিইএফআইএন এটা তাহলে স্যার কোন নেটওয়ার্ক হবে স্যার? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক? বিএফটিএন, জি স্যার। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে এটা তো ব্যাংকিং চ্যানেলের নেটওয়ার্ক, টাকা আদান প্রদান, এগুলো হচ্ছে ব্যাংকিং সেক্টর, মানে মানে কি বলে আপনার ওই যে টাকা পয়সা রিলেটেড বা ফরেন ইয়া নেই, এটা তো আর ওয়াইড এরিয়া মানে 1 to 1 না তো, ওইটা তো আপনার ওয়ানটা কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো আপনার ডিস্টেন্সের উপর ভিত্তি করে যে নেটওয়ার্কটা ইউজ করা হয় আর কি। ওইটা ওই নেটওয়ার্ক টোটালি আলাদা, আর এই নেটওয়ার্ক টোটালি আলাদা। ব্যাংকিং সেক্টরের নেটওয়ার্ক, ঠিক আছে, টাকা পয়সা ওকে স্যার। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের নেটওয়ার্ক। জি স্যার। ওকে, আসেন একটু ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করি, হ্যাঁ। একটু খেয়াল করে দেখেন, বিটকয়েন না, হ্যাঁ, এটা হবে হচ্ছে বিটকয়েন। এটা কি হবে? বিটকয়েন, ঠিক আছে। তো বিটকয়েন জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। এখন আসেন ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি। এখন আসলে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা হচ্ছে কি, আপনার কাছে যে টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা তো হয় নগদে থাকে, মানে আপনি টাকাটা ধরতে পারতেছেন বা দেখতে পারতেছেন, তাই না? অথবা ব্যাংকে থাকে। এখন ব্যাংকে থাকলেও কিন্তু টাকাটা কিসে আছে, নোট আকারে আছে না?
মানে টাকাটা কাগজের টাকা, তাই না? এরকম আছে, মানে আপনি এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন 1,20,500 টাকা আছে। তো এই টাকাটা আপনি যখন ভাঙায় নিয়ে আসেন তখন আপনি কি পান আসলে? কাগজের নোটে 1,20,500 টাকা পান না, এই টাকাটা কাগজে আছে, তাই না? এখন যদি আপনার কিছু মানে টাকা, টাকা মানে ওই কারেন্সি আর কি, হ্যাঁ, যেই কারেন্সিটা আপনার আসলে ভার্চুয়ালি আছে, মানে ভার্চুয়ালি মানে বুঝতেছেন, ভার্চুয়ালি মানে হইতেছে যে অনলাইনে আছে। মনে করেন আপনার কাছে 2 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি আছে, ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন আছে, হ্যাঁ। তাহলে 2 লাখ টাকা পরিমাণের সমপরিমাণ আপনি তাহলে কি পাবেন বলেন তো? আপনি তাহলে একটা কাগজের নোট পাবেন অথবা মুদ্রা কয়েনের মতো কিছু ইয়া পাবেন, তাই না? ধাতব মুদ্রা তো একটা এরকম পাওয়ার আশা করবেন, কিন্তু এরকম না। মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ কি বলবো, মানে অনলাইনে আছে, বাস্তবে নাই, এইরকম। স্যার, এটা কি হচ্ছে ওই যে সুপার শপ থেকে আমরা যখন কেনাকাটা করি, তখন সুপার শপে যে কয়েন গুলো জমা হয়, পরবর্তীতে না হচ্ছে না না, এরকম না, কয়েন টয়েন না, আপনি তো কয়েনটা দেখতে পাচ্ছেন, স্পর্শ করতে পাচ্ছেন, বা এটা তো না বাস্তব, স্যার, তাই ওটা না? না, ওটা তো স্পর্শ করা যাচ্ছে না। মানে আমি হচ্ছে 100 টাকার একটা জিনিসের জন্য 1 টাকা কয়েন জমা হচ্ছে, ওদের অনলাইনেই জমা হয়। ওইটা আমি ধরতেও পারি না, ছুঁইতেও পারি না। তো মানে আমাকে এমনি দেখায়, শো করে যে আমার হচ্ছে এতগুলো কয়েন আছে। মানে সেটা, সেই কয়েনটা হচ্ছে ওরা আমাকে পে করবে না, কিন্তু ওই কয়েন দিয়ে হচ্ছে আমি ওদের ও, সুপার যে রিডিম করতে পারবেন, তাই না? হ্যাঁ, ওটা তো কয়েন মানে পয়েন্টস যুক্ত হয়, ওটা তো কয়েন না, পয়েন্টস আর কি বলে মেবি, তাই না? জি স্যার, ওইটা ওইটা কি বিটকয়েনের সাথে রিলেটেড? না, ওইটা বিটকয়েনের সাথে দিয়ে দেন। ওইটা করে কি, ওইটা একটা ধরনের প্রোমো প্যাকেজ দেয়, যে আপনি মনে করেন 5,000 টাকার যদি কেনাকাটা করেন তো 5 পয়েন্ট পাবেন বা 500 পয়েন্ট পাবেন। এই 500 পয়েন্ট আপনি যদি রিডিম করেন, রিডিম মানে হইতেছে কি, এই 500 পয়েন্ট ভাঙাইলে আপনাকে 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এটা এক ধরনের প্রোমো, মানে একটা প্রমোশনাল অফার আর কি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, মনে করেন আপনি যখন মানে কি বলবো, কোনো কিছু কেনাকাটা করবেন অনলাইনে, সাপোজ আপনি একটা ড্রেস কিনেন, তাহলে আপনি কি করেন বলেন তো? বিকাশে টাকা পাঠান না? আপনি তো বিকাশ বিকাশ করেন বা রকেট করেন বা কিছু একটা করেন, বা আপনি ওই যে হ্যান্ড ক্যাশে টাকা দেন, মানে ওই যে যখন আসবে ক্যাশ অন ডেলিভারি করে, তাই না? টাকা পয়সা দেন, মানে টাকা মানে বুঝতেছেন তো, ওই যে কাগজের মুদ্রা টাইপের কিছু দেন। কিন্তু আপনি যখন এই জিনিসটাই কেনাকাটা এমন ভাবে করবেন, ক্রিপ্টোকারেন্সিতে যখন কেনাকাটা করবেন, তখন কিন্তু এটা আপনাকে মানে অরিজিনাল ধাতব কোনো টাকা দিবে না, মুদ্রাও দিবে না, কাগজের নোটও দিবে না। অনলাইনে, ওই অনলাইনে দেখাবে আপনার 5,000 টাকা আছে, 5,000 টাকা থেকে 2,000 টাকা কেটে নিল, তাহলে এখন কত টাকা আছে? 3,000 টাকা আছে। কিন্তু ওটা সব অনলাইনেই, ভার্চুয়ালি। আপনি এটা হাতেও পাবেন না, কিছুই করতে পারবেন না, বুঝতে পারছেন? মানে এগুলো সবই ভার্চুয়াল। এবং এই লেনদেনের জন্য আপনার কোনো দায়বদ্ধতা নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠানের দরকার নাই, কোনো কিছু না, ব্যাংকের কোনো ইয়া টিয়া নাই। আপনি মনে করেন যে যা মন চায় তাই কিনতে পারবেন, মানে কেনাকাটা বলেন বা কি বলবো, আহ মানে সবই করা সম্ভব আর কি, ঠিক আছে? কারণ এটার তো কোনো কোনো বাস্তবিক কোনো ইয়া নাই। আপনার 5,000 টাকা আছে মানে কি, 5,000 টাকার সমপরিমাণ আপনার কাছে নোট আছে, এই টাকাটা আপনি কাউকে দেখাইতে পারছেন। কিন্তু বিটকয়েন কি দেখাইতে পারবেন যে আমার 5,000 টাকা আছে, এটা আমি দেখাইতে পারতেছি? এটা এটা কিছুই না, এটা অনলাইন আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আমি 5,000 লাইকস আছে, এই 5,000 লাইকস কি আমাকে মানে কোনো বাস্তবে কিছু দেখাইতে পারবেন, যে এই 5,000 লাইকস কি আপনি এখন বাস্তবে এটা দিয়ে কিছু করতে পারতেছেন? লাইকসটা কোথায় আছে বলেন তো? অনলাইনে না? আমার কথা বোঝা যাচ্ছে? বিটকয়েন কিছুটা জি স্যার, এরকমই, বুঝতে পারছি। অনলাইনে আছে মানে, কিন্তু এটার কোনো ইয়া নাই আর কি। আর আপনি 5,000 লোককে কি জড়ো করতে পারবেন যখন আপনার প্রয়োজন পড়বে, ওই লাইকস গুলাকে বাস্তবে? পারবেন না। এইটাই, এই জিনিসটাকে বলা হয় বিটকয়েন। এটা হইতেছে যে এর মাধ্যমে আপনি অনেক কিছু কেনাকাটা করা যায়, মানে বিটকয়েনে লেনদেন করলে কাউকে ট্রেসও করতে পারবেন না। আর এটা কোনো ফিনান্সিয়াল অ্যাপ্রুভেরও প্রয়োজন পড়ে না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে ব্যাংক ট্যাঙ্কের, এই জন্য কোনো ইয়াও থাকে না। তো এইগুলো বেসিক্যালি বিটকয়েন গুলা যারা একটু ক্রিমিনাল টাইপের অফেন্সিভ কোনো কাজ টাজ বা এই ধরনের কিছু, ওরা মনে হয় বিটকয়েন নিয়ে কাজ টাজ করে মেইনলি। তো বিটকয়েনের প্রচলন করেন হচ্ছে সাতোশি নাকামুতো।
নামটা একটু পড়বেন, সাতোশি নাকামুতা, জাপানের। সুরক্ষিত থাকে, দরকার নাই। আহ এইগুলো দরকার নাই, এটুকু বললেই হবে আর কি। এবং বাংলাদেশে কিন্তু বিটকয়েন ইয়া করা হচ্ছে গিয়া ইলিগাল, হ্যাঁ, এই জিনিসটা। আচ্ছা, পেপ্যাল এইটা হইতাছে গিয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইনে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি। আমরা, এটা একটা পেমেন্ট করার পদ্ধতি। এই যে এটা খুবই জনপ্রিয় কাদের জন্য? ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য এটা খুবই জনপ্রিয়, হ্যাঁ। কিরকম জনপ্রিয়? মনে করেন আপনি একজন ফ্রিল্যান্সার, বাংলাদেশে থাকেন, আর আপনার যিনি কাজ করে দিচ্ছেন, যেই ভদ্রলোকে, তিনি ইউএসএ থাকেন বা ডেনমার্ক থাকেন বা যে কোনো জায়গায় থাকেন। এখন আপনি কাজ করে দিয়ে তাকে অনলাইনে ফাইলটা সাবমিট করলেন, মেল করলেন অথবা যাই করলেন, And আপনার কাছে তো সেই টাকাটা পাঠাবে। সে টাকা পাঠাবে কিভাবে? আপনি কি বিকাশ করতে পারবে? তার ওখানে তো বিকাশ চলে না। তো রকেট করবে? তার ওখানে রকেট চলে না। তাহলে কি করবে? তাহলে একটা ইন্টারন্যাশনাল মানের একটা পেমেন্ট পদ্ধতি, হ্যাঁ, থাকতে হবে। যেই টাকাটা পেমেন্ট, যেই পদ্ধতিতে পেমেন্ট করলে ওই দেশ থেকে সে টাকা পাঠাইলে আপনার কাছে টাকা পৌঁছাবে, এই রকম একটা পদ্ধতি হচ্ছে পেপ্যাল। তো বেসিক্যালি বাংলাদেশে পেপ্যাল কিন্তু এখনো, মানে আমি যেটুকু জানি, এখনো এটা আসে নাই আর কি। তো এই জিনিসটা, পেপ্যালটা আসা দরকার। ফ্রিল্যান্সারদের জন্য পেপ্যালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। এটা আসা খুবই উচিত। স্মার্ট কার্ড নিয়ে পড়ার কিছু নাই, ই পাসপোর্ট নিয়েও পড়ার কিছু নাই। এটা ই পাসপোর্টটা পুরাতন হয়ে গেছে, 2020 সাল তো, এটা ই পাসপোর্ট এখন পুরাতন হয়ে গেছে। তারপরে হইতেছে যে এটা দরকার নেই। এমআরপি পাসপোর্ট চালু হয়ে আসি, ই পাসপোর্ট 1998 সালে মালয়েশিয়া আছে। আচ্ছা, ইমেইল, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইমেল থেকে প্রায় কোশ্চিন আসে, ইমেল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এখন একটা জিনিস একটু দেখেন, যে ইমেইলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেইল, হ্যাঁ। ইমেল কে আবিষ্কার করেন? রে টমলিনসন। এটা পড়তে হবে, হ্যাঁ। কত সালে? 71 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। ইমেলের উপর খুব গুরুত্ব দিবেন, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আসছে। একটা ইমেলের দুইটা অংশ, একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে ডোমেন নেম। এখন আসেন, ডোমেন নেম জিনিসটা কি? আমরা ডোমেন নেম নিয়ে পরবর্তীতে ডিটেলস পড়বো, হ্যাঁ। ডোমেন নেম, আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো নিয়ে ডিটেলস পড়বো, এবং এই ম্যাথটা তো করবো, এটা পরে, এখন না। তো এইভাবে একটু সহজ ভাবে মনে রাখেন, যে অ্যাট দ্য রেটের পরে যা থাকে সেটা কি নামে থাকে? ডোমেন নেম থাকে। আর অ্যাট দ্য রেটের আগে যেটা থাকে সেটাকে বলি হচ্ছে ইউজার আইডি। যেমন দেখেন, অ্যানালাইটিক্যাল ক্লাসরুম @জিমেইল.কম। তাহলে এই অ্যাট দ্য রেটের আগে থাকতেছে ইউজার আইডি, অ্যাট দ্য রেটের পরে থাকতেছে ডোমেইন নেম। গেল। এখন আসেন ইমেইলের উপাদান, সিসি বিসিসি, খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি বলে দিই, যে একটা মেল যখন একাধিক ব্যক্তিকে পাঠাবেন, যেমন একটা মেসেজ যখন দুইজন তিনজন বা পাঁচজনের কাছে পাঠান, তখন আপনারা একসাথে পরপর ইয়া লিখেন না, মেসেজটা, মানে ওই নামগুলো লিখেন না যাদের কাছে পাঠাবেন। ঠিক একইভাবে আপনি যখন একাধিক মানুষকে একই মেল করবেন, তখন ওই আহ ওই যে রিসিপিয়েন্ট আইডির নিচেই থাকে সিসি, কার্বন কপি। ওই কার্বন কপিতে যাদের যাদের পাঠাবেন তাদের নামে অ্যাটাচ করলে এই একটা মেলই সবার কাছে চলে যায়। সিসি যা, বিসিসিও তাই, ওই একই জিনিস। অতএব এগুলো কিছু না, পার্থক্য, এগুলো অত কিছু পড়ার দরকার নাই। যেটা আসে সেটা হইতেছে কই গেল। আচ্ছা, ইমেল সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। ফ্রি, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এইগুলো না পড়ে এই যে নিচের গুলো পড়েন আর কি। এগুলো একটু পড়েন, হ্যাঁ। আউটলুক কার, ইয়াহু কার, মানে প্রতিষ্ঠাতা কার, কে কে, হ্যাঁ। জিমেল কার, এগুলো একটু পড়বেন, হ্যাঁ। মাইক্রোসফট প্রতিষ্ঠান, অ্যাপেল, গুগল, এগুলো একটু পড়বেন আপনারা।
জাস্ট পড়ার জন্য। ওকে, প্রোটোকল, ইমেইলের প্রোটোকল, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এখন প্রোটোকল জিনিসটা কি, হ্যাঁ? আচ্ছা, একটু থামেন, প্রোটোকলটা অন্য জায়গায় আছে, মানে এই প্রোটোকল গুলা পড়ে নিলে এই ইমেলের প্রোটোকল পড়ানোর সুবিধা হবে। থামেন, একটু দেখি প্রোটোকল গুলা কোথায় আছে। আচ্ছা, আমরা প্রোটোকল যখন পড়বো তখন আমি ইমেলের প্রোটোকলে আসবো। হ্যাঁ, এটা একটু আমি স্কিপ করছি, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, কিন্তু প্রোটোকল এখন বলতে গেলে আপনাকে আগে প্রোটোকল বুঝাইতে হবে, তারপর ইমেলের প্রোটোকল বলতে হবে। তাহলে আপনারা একটু মনে রাখেন, আমি প্রোটোকলটা স্কিপ করলাম, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন যে এটা পড়াইতে হবে প্রোটোকল। আচ্ছা, গেল। এখন আসেন এই জিনিসগুলা, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো আপনাদেরকে একেবারে মুখস্থ করার পড়া। যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের প্রতিষ্ঠা হয় কবে, সদর দপ্তরকে, কোথায়, প্রতিষ্ঠাতাকে, এগুলো আপনাদেরকে পড়তে হবে, মানে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চিন হয়, ঠিক আছে? মানে এই যে হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠা কত সালে, প্রতিষ্ঠাতা কে, কে 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 প্রতিষ্ঠান করছেন, ইনস্টাগ্রামের কে, এগুলো প্রত্যেকটাই পড়তে হবে। হ্যাঁ, সদর দপ্তর, ইউটিউবের কিন্তু একজন আছেন জাভেদ করিম, ইনি কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত। মানে তিনি কিন্তু আসলে বাংলাদেশে বাস করেন না, তিনি তার মানে দাদা মনে হয় বাংলাদেশ থেকে গিয়েছিলেন, বাবা উনারা ইউএসএ ইয়া করেন, কিন্তু উনি যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত, সো দ্যাটস ওয়াই আর কি। এই জিনিসগুলো পড়তে হবে। টুইটার নাম কি এখন আছে? এখন তো এক্স হয়ে গেছে, ঠিক আছে? এবং টুইটারের মালিক কে বলেন তো এখন? জানেন না? স্যার মেটা। ইলন মাস্ক। মেটা না, মেটা তো হচ্ছে ইয়ার মার্ক জাকারবার্গের। আরে, ইলন টুইটার মাস্ক। হচ্ছে এলন মাস্কের। হ্যাঁ, উনার বর্তমান ইয়া হচ্ছে, মালিক হচ্ছে, উনি কিনে নিয়েছেন বেসিক্যালি। হ্যাঁ, এলন মাস্ক, ঠিক আছে, এলন মাস্ক। যাই হোক, আপনারা একটু লিখে নিন, এলন মাস্ক। তো আহ, মানে প্রতিষ্ঠাতা ছিল বেসিক্যালি টুইটারের জ্যাক ডরসে আর ইভান উইলিয়ামস, এই দুইটা আসে বেশি। হ্যাঁ, এই দুটা দেখি নাই খুব একটা, জ্যাক ডরসেটা ম্যাক্সিমাম সময় আসে, ইভান উইলিয়ামসের নামও আমি দেখছি। উইচ্যাট, আমরা যেমন মেসেঞ্জারে খুব বেশি ইউজ করি, ফেসবুক টেসবুক, এই মেসেঞ্জার এগুলো হচ্ছে গিয়া চাইনাতে ব্যান। ওরা কি ইউজ করে? উইচ্যাট। তো এটা হচ্ছে চীনের, এবং তাদের ইয়াগুলা নামগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, ঝ্যাং জিয়াওলং, মাহুতাং। লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল বিজনেসম্যানরা লিঙ্কডইন ইউজ করে। হ্যাঁ, এবং মাউন্ট ভিউ ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে তার সদর দপ্তর। তাদের ইয়াগুলো হচ্ছে মানে প্রতিষ্ঠাতাকে, এগুলো একটু পড়েন। লিঙ্কডইন থেকেও কিন্তু বিসিএস এ কোশ্চেন আসছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, লিঙ্কডইন, লাইক কি, টিকটক থেকে কোশ্চেন আশা করি আসার কথা না, তারপরেও পড়ে নিন, বলা তো যায় না। আচ্ছা, এখন আসেন এই ফেসবুক টেসবুকের কিছু তথ্য তথ্য পড়তে হবে, ঠিক আছে? ফেসবুকের বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দেখেন, ফেসবুকের যে অরিজিনাল বা মাদার কোম্পানি, মাদার কোম্পানির নাম কি? মেটা। নাম কি বলেন তো? মেটা, এটা একটু পড়ে রাখবেন, ঠিক আছে? এটার দরকার নেই, ফেসবুক এগুলোর প্রয়োজন নেই, মেটাটা পড়েন তাহলে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, সবচাইতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, ভয়েস ওভার প্রোটোকল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ, ইয়াহু সাবেক কর্মী হোয়াটসঅ্যাপ তৈরি করেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কিন্তু এখন আর যারা তৈরি করছিলেন তাদের নাই। এটা কে কিনে নিছে বলেন তো? ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিছে। তাহলে হোয়াটসঅ্যাপ এখন কার? ফেসবুকের। ইনস্টাগ্রাম বা ইনস্টা তো মনে হয় ফেসবুক কিনে নিছে, নাকি? ইনস্টাগ্রাম কি ফেসবুক কিনছে, জানেন? জি স্যার, স্যার ফেসবুকের। ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু পড়েন।
এখন আসেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। গুগল অ্যালফাবেট ইনকর্পোরেশন হইতেছে গুগল মানে মূল কোম্পানি। এবং গুগল হচ্ছে, হয়ে গেল গুগল প্লাস না, গুগলের ইয়াকে ল্যারি পেজ টেস এগুলো কই, ইউটিউব। আচ্ছা, গুগলের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, গুগলের প্রতিষ্ঠাতা কি ল্যারি পেজ না? এটা একটু ইয়া করেন তো। এটা গুগলের প্রতিষ্ঠাতাকে একটু গুগল করেন, ঠিক আছে? আপনার একটু দেখে নিন, এগুলো একটু পড়া লাগবে, হ্যাঁ। আহ, আচ্ছা, এখন কিন্তু ইউটিউব কিন্তু এখন আবার গুগল কিনে নিছে, দেখছেন? গুগল ইউটিউব ক্রয় করে 2006 সালে। তাহলে বর্তমানে ইউটিউব কার অধীনে? ইউটিউবের অধীনে। আচ্ছা, মাইক্রোসফট, মাইক্রোসফটের অধীনে কি? লিঙ্কডইন। এই যে দেখেন, এটা চালু হয় 2002, তৈরি হয় 2002-তে, চালু হয় 2003-এ। এবং চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে পেশাজীবী বা এই যে আমি বলছিলাম না, যারা আপনার পেশাজীবী যারা আছে তাদের জন্য সবচাইতে বড় প্ল্যাটফর্ম এখানে এইটা। যাদের এখানে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রচুর জব টব পাওয়া যায়, বা চাকরি রিলেটেড বা বিজনেস রিলেটেড প্রচুর প্রচুর ইয়া পাওয়া যায়, হ্যাঁ। মানে অপরচুনিটি বলেন বা অফার বলেন, এই লিঙ্কডইনে পাওয়া যায়। ইয়াহু তো এখন আর নাই, ইয়াহু উঠে গেছে, ইয়াহু অত, পিন্টারেস্ট এগুলো একটু দেখেন। বাংলাদেশের বেশ তো এই বুক এগুলো অত চলে না, এগুলো দরকার নেই। রোবোটিক্স এর জনকটা একটু পড়ে রাখেন, হ্যাঁ, এইটুকু পড়লেই হবে। আর আমি কিছু দেখতেছি না তেমন কিছু। এআই নিয়ে আমি অলরেডি কথা বলছি। তো আপনারা এআই এর জনকটা পড়বেন, হ্যাঁ, অ্যালান টিউরিং। এআই এর জনক হচ্ছে অ্যালান টিউরিং। এটা একটু পড়লেন। আচ্ছা, ওকে, মোটামুটি এই শীট আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা একটু কোশ্চিন গুলো দেখি তো। স্যার, গুগল প্লাস হচ্ছে 2019 সালে বন্ধ হয়ে যায়। না না, তো গুগল প্লাস না, আমি গুগলের কথা বলছি। গুগল প্লাস তো বন্ধ হয়ে গেছে। স্যার, ওইটাই মানে ওইটা বন্ধ হয়ে গুগল চালু হয়েছিল। না না, গুগল প্লাস তো গুগলেরই একটা মানে মানে ইয়া, গুগল, ও আচ্ছা, একটা আলাদা মানে সাব অ্যাপের মতো এরকম। তা ব্যাপার না, ওই যে যেমন যোগাযোগ গুগল মাধ্যম। প্লাসটা হচ্ছে অনেকটা ফেসবুকের মতো ছিল, আমরা পোস্ট করতে পারতাম বা সামাজিক একটু একটা, লেখালেখি হয়ে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো কাইন্ড অফ। আরেকটা ছিল, এটা হচ্ছে হ্যাং আউট নামে ছিল, ওইটাও এরকমই ছিল, মানে বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপ করে দিত, ওইটা এখন বন্ধ সম্ভবত। গেছে। এগুলো আসলে খুব একটা মানে ফেসবুকের মতো করে অনেকগুলোই করতে চাইছে, কিন্তু আলটিমেটলি এগুলো কিছুই চলে না। আচ্ছা, কিছু কোশ্চেন গুলো দেখি তো, কি অবস্থা। হুম, আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার এখনো আসেনি স্যার। আচ্ছা, আমার কম্পিউটার হ্যাং করতেছে কেন? ও, ইয়া শেষ মুহূর্ত। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই, একটু ওয়েট করেন।
ওকে, তাহলে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন না কি অবস্থা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গিয়েছে, একটু হ্যাং করছিল, চার্জ দিলাম। আচ্ছা, আপনারা কোনটা দেখতে পাচ্ছেন এখন? স্যার টোপোলজি, মোবাইল ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট প্রোটোকলের যে কোশ্চেন গুলো স্যার। আচ্ছা, good. আচ্ছা, এই যে দেখেন, ইন্টারনেট প্রোটোকল আপনাদের এখনো পড়াই নাই, হ্যাঁ। তো ইন্টারনেট প্রোটোকল যখন পড়াবো তখন আপনার ওই যে ইয়া পড়াবো, ইমেলের প্রোটোকল গুলো, হ্যাঁ। নেটওয়ার্ক মডেল যখন পড়াবো তখন ডোমেন নেম বাকি আছে, ডোমেন নেম পড়াবো। এই যে, আচ্ছা, ওয়েব ব্রাউজার গুলা কি পড়াইছি? না স্যার, পড়ানো হয়নি স্যার। ব্রাউজার, ব্রাউজার, একটু থামেন। ওয়েব ব্রাউজার মানে এর পরের শীটটাতে আছে। এবার হ্যাং হয়ে গেল। না, ওয়েব ব্রাউজার এই যে এই শীট যেটা এখন এখন যে শীটটা পড়াবো সেখানে আছে। আচ্ছা, ঠিক আছে, এটা এটা পড়াই দিচ্ছি, সমস্যা নাই। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কি ওই যে ওয়েব ব্রাউজার নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব ব্রাউজার, ওয়েবসাইটে গেল। ইমেল, ইমেল থেকে ইমেলটা পড়াবো হচ্ছে আগে, প্রোটোকল পড়ানোর পরে। আচ্ছা, এই যে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, এগুলো পড়াইছি, ঠিক আছে। RFID এর পূর্ণরূপ কি দেখেন, 41 BCS এ আসছে, 43 BCS এ আসছে, বলেন তো কি? স্যার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এক্স্যাক্টলি। নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনাইজেশন সিস্টেমে কাজ করে, বলেন তো? আই ও আই। আচ্ছা, এটা আপনারা একটু দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক রইল। কোন সাইটটি কেনা বেচার জন্য নয়, ই কমার্সের, বলেন? স্যার গুগল.com। হুম। ই কমার্স সাইট অ্যামাজন প্রতিষ্ঠিত হয় কত সালে? আজকে দাগাই দিলাম, বলেন তো? 94। হুম, গুড। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের জন্য কোন মিডিয়া ব্যবহৃত হয়, বলেন তো? মানে আপনি ফেসবুকে বা কোনো জায়গায় কি কি পাঠাইতে স্যার পারেন? সবগুলো। সবগুলো। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? স্যার উইকিপিডিয়া। আচ্ছা, গুড। লিঙ্কডইন এর ক্ষেত্রে কোনটি সঠিক? সবগুলোই ঠিক। ঠিক আছে, ওই যে বলছিলাম না, 2002 সালে প্রতিষ্ঠিত হয়, 2003 থেকে চালু হয়, 2006 সালে 20 মিলিয়ন হয়, বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল, ওই যে বলছিলাম না, ক্যারিয়ারিস্টিক যে ইয়া, সবগুলো সঠিক। টুইটার কত সালে তৈরি হয়? এগুলো দাগাই দিছি, পারতে হবে, হ্যাঁ। আইটি জায়ান্ট প্রতিষ্ঠানের গুলো একটু দেখেন তো, স্টিভ চেন ও চের হালির সাথে কোন বাংলাদেশি যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করে? স্যার জাভেদ করিম। গুড। ওরাকল কর্পোরেশনের মালিক কে? এলিসন। এটা ওরাকল কর্পোরেশন, ওই যে এটা মনে হয়, এটা কি পড়াইছি? ওরাকল কর্পোরেশন এগুলো পড়ানো হয়েছে কি? আচ্ছা, না হইলে দেখতেছি, কোনো না কোনো শিটে আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই কোশ্চেন গুলা কি পারা যাবে, আপনারা বুঝতে পারছেন? জি স্যার, পারবো। আচ্ছা, তো দেখি কয়েকটা ইয়া বাদ গেল, সেটা হচ্ছে আহ কোন কোন BCS বাদ গেল? ওয়ার্স, 44 BCS আছে, দেখি একটু।
আছে কিনা, মানে 42 বা 43 পর্যন্ত আছে তো, একটু দেখি। একটু থামেন। হ্যাং, আচ্ছা দেখেন এটা হচ্ছে, আচ্ছা থামেন, 44 না, এত কম্পিউটার হ্যাং করলে। আচ্ছা শোনেন, আমি এক কাজ করি, আবার রিস্টার্ট দিয়ে আবার প্রবেশ করি। হ্যাং করছে কম্পিউটার আমার, বুঝছেন, কাজ করতে পারতেছি না। আমি একবার রিস্টার্ট দিয়ে আবার আসতেছি, হ্যাঁ আমি লিভ নিচ্ছি।
আপনারা আছেন সবাই? জি স্যার। ঠিক আছে। আমি somehow আজকে আমার কম্পিউটার একটু প্রবলেম করছিল। তো 43 BCS পর্যন্ত আমরা একটু দেখলাম, তাই না? এখন আমরা একটু 44 আর 45 দেখি। আমরা এখন 244 টা দেখবো। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, RFID বলতে কি বোঝায়? এটা অলরেডি আমরা পেয়ে গিয়েছি। নিচের কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে, বলেন তো কোনটা থাকবে? একটু এট আগে দ্য পড়াইলাম। রেট। ওই যে দুটো পার্ট থাকবে, সেটাকে ডিফারেন্সিয়েট করতেছে এট দা রেট দিয়ে, ঠিক আছে? এই দুটো গেল। আচ্ছা, এরপরে আমরা আর একটা দেখি। আহ আরেকটা শেয়ার করতেছি আপনাদের। এটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ডিএনএস সার্ভারের কাজ আচ্ছা, আমরা তো পড়ি নাই, হ্যাঁ, ডোমেইন নেম সার্ভার এগুলো আমরা এখনো পড়ি নাই। তো এটা আমরা এখন পারবো না। আচ্ছা, ওয়েব ঠিকানা, প্রতিষ্ঠানের ঠিকানাকে কি বলে, এই জিনিসটা আমরা পড়ি নাই, হ্যাঁ, ইউআরএল এই জিনিসগুলো আমরা পড়বো। তারপরে হচ্ছে, আচ্ছা এখান থেকে আর কিছু নাই, এখান থেকে আর কিছু নাই। আমরা আরেকটু দেখি 5 নম্বরে, সরি 45 নম্বরটা একটু দেখি। 45 BCS। আচ্ছা দেখেন, IPv4, হ্যাঁ, এই জিনিসগুলো ওই যে বললাম না কিছু ম্যাথ করাবো, সেই ম্যাথের ইয়াটা দেখাবো আর কি। তো আমি এই এই কোশ্চিনটা আমি যখন পড়াচ্ছিলাম ছেলে মেয়েদেরকে, আমি একেবারে সরাসরি এই গুগলের ডিএনএস সার্ভারটা ওপেন করেই দেখাইছিলাম যে গুগলের ডিএনএস সার্ভার হচ্ছে এত, মানে প্রতিবারই দেখাই তো, ওইবারও দেখাইছিলাম এবং এই কোশ্চিনটাই আসছিল আর কি। খুবই মজার বিষয় আর কি, যে একেবারে ডিরেক্ট কমন আর কি। আচ্ছা, এই যে প্রোটোকল, আমরা প্রোটোকল পড়ি নাই, তো প্রোটোকল এটা কিন্তু 45 BCS। এই কোশ্চেন গুলো কিন্তু আমার ওই শিটটাতে নাই, কারণ ওখানে 43 পর্যন্ত ছিল। তাহলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটা, হ্যাঁ, এই প্রোটোকল যখন পড়বো তখন আমরা এটা বলবো নি। আহ, আচ্ছা, মোটামুটি আমরা যেটুকু পড়ছি এখান থেকে কোশ্চেন আসে নাই 45। 46 এর কোশ্চেন কারো কাছে আছে? আমার কাছে 46 এর কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এখন একটু নতুন পড়াতে চলে যাই, হ্যাঁ, নিউ পড়াতে কি নতুন একটা শীট দেখবো। সেটা হতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। দেখা যাচ্ছে তো না? ডাব্লু দেখতে জি স্যার, পাচ্ছেন না? দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। ওকে। এখন
একটু খেয়াল করে দেখেন, দেখতে কি সমস্যা হচ্ছে? রিডিং মোড করে দিই। হ্যাঁ, এবার মনে হয় দেখতে সুবিধা হবে। সবাই একটু দেখেন, ওয়েব পেজ। ওয়েব পেজ কিছুই না, আমরা যেই আমরা তো একটা মানে ইন্টারনেটে আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তাই না? তো ওয়েবসাইট গুলো নর্মালি কি হয়, অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠন করা হয়। এই জায়গাটাতে আপনারা যেই জিনিসটা পড়বেন সেটা হইতেছে, আচ্ছা আমি একটু দেখাই কি ব্যাপার, এটা আবার কাজ করতেছে না কেন? Just a minute. ওকে, দেখেন, তো অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে প্রথম ওয়েব পেজ তৈরি কে করেন এটা আপনাকে জানতে হবে। টিম বার্নার্স লি, তিনি একজন সার্নের বিজ্ঞানী ছিলেন। এবং আচ্ছা, একটু থামুন একটু থামুন, তখন আবার বেশি প্রবলেম হইতেছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে প্রথম ওয়েব পেজ তৈরি করেন হচ্ছে টিম বার্নার্স লি। কত সালে? 1991 সালে। এবং এই যে দেখেন, এইচটিটিপি, ওয়েব পেজের যে অ্যাড্রেস, সবারই তো একটা অ্যাড্রেস থাকে। এখন এই যে এইচটিটিপি, ইনফোসার্ন, এগুলো কি? এই বিষয়গুলা হচ্ছে আমরা ওই যখন এই এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, আমরা যখন একটু প্রোটোকল পড়বো তখন আমি এই জিনিসগুলো আপনাদের বলবো, এই জন্য এটা এখন একটু আমি ইগনোর করে যাচ্ছি। আমরা নেক্সট ক্লাস মানে আমাদের লাস্ট ক্লাস হবে আপনার ডোমেইন নেম, হ্যাঁ, সিস্টেম, আইপি অ্যাড্রেস আর প্রোটোকল, সাথে ম্যাথ, এগুলোর উপর আমরা লাস্টের ক্লাস করব। তো ম্যাথ গুলো একটু আগে করার চেষ্টা করব, বা এই ডোমেন নেম হালকা পাতলা পড়ে প্রোটোকল পড়ে তখন ম্যাথ চলে যাব। আচ্ছা, এখন দেখেন হাইপারলিংক জিনিসটা কি। কখনো আপনারা খেয়াল করেছেন, আপনি মনে করেন বিরিয়ানি রান্না করবেন, ঠিক আছে? তো এখন বিরিয়ানি রান্না করার জন্য আপনি সার্চ দেন হাউ টু কুক বিরিয়ানি, তখন গুগলে আপনার কতগুলা পেজ চলে আসলো। আপনি একটা পেজে গেলেন কিভাবে বিরিয়ানি রান্না করে, তো সেখানে আপনি বিরিয়ানি রিলেটেড কথাবার্তা পড়তেছেন। লিখতে লিখতে পড়তে পড়তে একটা জায়গায় দেখবেন যে বিরিয়ানির সাথে রোস্ট খুবই জনপ্রিয়, বা রোস্ট খাইতে খুবই ভালো লাগে। রোস্ট কিভাবে রান্না করে এই তা সম্পর্কে জানতে এখানে ক্লিক করেন, ক্লিক হিয়ার। আপনি যখন এই জায়গাটায় ক্লিক করেন তখন আপনাকে নতুন একটা পেজে নিয়ে চলে যায়। সেই পেজটাতে কি লেখা থাকে? হাউ টু কুক রোস্ট। এখন আমাকে একটা জিনিস বলেন, আপনি তো গিয়েছিলেন বিরিয়ানির পেজে, আপনি যে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসে গিয়েছিলেন সেটা কি ছিল বলেন তো? বিরিয়ানির পেজ ছিল না? তো বিরিয়ানির পেজে যখনই দেখলেন ক্লিক হিয়ার, আপনি ক্লিক করলেন, চলে গেল হচ্ছে গিয়া হাউ টু কুক রোস্ট, রোস্ট নামক একটা পেজে। এটা কি হইলো? একটা পেজ থেকে যখন আর একটা পেজে আপনি চলে যান সেটাকেই আমরা বলি হাইপারলিংক। বুঝা গেছে? একটা ওয়েব পেজের সাথে যখন অন্য একটা পেজের সংযোগ স্থাপন করা হয় তখন তাকে কি বলা হয়? হাইপারলিংক বলে। আমি কি বুঝাইতে পারছি?
আপনারা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আসেন, ডাব্লু ডাব্লু ডাব্লু, এই যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে সেটা তো আমরা জানলামই। এখন ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট আপনারা সবাই জানেন, কতগুলা ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের কিছু অংশ থাকে, হ্যাঁ, বা ওয়েবসাইট যেটা আমরা তৈরি করি, কার মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করি? আমরা এইচটিএমএল মাধ্যমে। ও সরি, আমরা ওয়েবসাইটটা তৈরি করি কার মাধ্যমে? এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। এইচটিএমএল জিনিসটা কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কোডিং এর মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করি। এখন ওয়েবসাইট কি? অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি। এখন এই যে ওয়েবসাইট আপনারা দেখতেছেন, এই ওয়েবসাইটের যে আমি অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি বলতেছি, এর মধ্যে আপনি কোন একটা ওয়েবসাইটে গেলে প্রথম যে পেজটাকে দেখতে পান, হ্যাঁ, ফার্স্ট যে পেজটা আপনার সামনে উপস্থিত থাকে, সেই পেজটাকে আমি বলি হচ্ছে হোম পেজ। যে কোনো একটা ওয়েবসাইটের প্রথম পেজ বা ফার্স্ট পেজ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে হোম পেজ। এবং এরপরে তো আপনি ব্রাউজ করে করে অনেক পেজে যাইতে পারেন, তাই না? তো সেইগুলো অন্যান্য পেজ আলাদা ব্যাপার, কিন্তু এই হোম পেজটা হচ্ছে ওই কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ। কারণ আসলে ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট দুই প্রকার। একটা হইতেছে কি বলে, স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হইতেছে ডাইনামিক ওয়েবসাইট। এইটা আপনাদেরকে একটু জানতে হবে। ওয়েবসাইট কয় প্রকার এবং ওয়েবসাইটের কিভাবে কাজ করে। এখন একটু খেয়াল করেন, এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের কথা বলতেছি, কিছু কিছু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটা আপনার জন্মলগ্নে যেইভাবে তৈরি করা হয়েছে আজীবন ওই রকমই দেখবেন, কোনো প্রকার কোনো চেঞ্জ নাই, কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। তো এই ধরনের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, ঠিক আছে? আবার ডাইনামিক ওয়েবসাইট কোনটা? যখন যেই ওয়েবসাইটটা দেখবেন যে ওইখানকার তথ্যগুলা প্রতিনিয়ত চেঞ্জ হইতে আছে, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন আপনি একটা কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখেন, ওখানে কি হয় বলেন তো? ওই ওয়েবসাইটে আপনার নোটিশ বোর্ড থাকে না? নোটিশ বোর্ডে প্রতিনিয়ত দেখতে থাকেন না যে আজকে একাদশ শ্রেণী ভর্তি চলবে, আজকে দ্বাদশ শ্রেণী ভর্তি চলবে, আজকে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। বা পিএসসির ওয়েবসাইটে খেয়াল করছেন, 38তম বিসিএস এর রেজাল্ট, 45তম বিসিএস এর রেজাল্ট, 47তম, চেঞ্জ হইতেই আছে, আজকে প্রিলি রেজাল্ট, লিখে রিটার্ন রেজাল্ট। তো যেই ওয়েবসাইটের ডেটা গুলো প্রতিনিয়ত কি হয়, পরিবর্তন করা যায়, তাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। আর যেটা কোনোভাবেই চেঞ্জ হবে না, যে প্রথমবার যেটা তৈরি হয়েছে ওইটাই থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এখন আসেন আমরা একটু ওয়েব সার্ভার সম্পর্কে বলি। দেখেন, ওয়েব সার্ভার জিনিসটা কি? ওয়েব পেজ বা ওয়েবসাইটে আপনার অনেক ডেটা থাকে, ঠিক আছে? তো এই ডেটাগুলা কোনো না কোনো জায়গায় রক্ষিত থাকে না, সেভ করা থাকে না। কোথায় সেভ করা থাকে? সেভ করা থাকে সার্ভারে। যেই সার্ভারে থাকে সেটাকে আমরা ওয়েব সার্ভার বলি, ঠিক আছে? এখন অনেকগুলো ওয়েব সার্ভার আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভারের নাম কোনটা? অ্যাপাচি। জনপ্রিয় ওয়েব সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি। এখন ওয়েব ব্রাউজার কি? দেখেন, আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করবেন, ঠিক আছে, তো ইন্টারনেটে প্রবেশ করার জন্য তো কোনো একটা সফটওয়্যার লাগে বা অ্যাপস লাগে। তো যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করেন সেটাকে আমরা বলি ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারের উপাদান পড়া লাগবে না, ওয়েব ব্রাউজারের নামগুলা জানতে হবে, ঠিক আছে? দেখেন, বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার, এইটা পড়তে হবে, হ্যাঁ, প্রথম ওয়েব ব্রাউজার সফটওয়্যার নাম কি? ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। প্রথম টেক্সট ভিত্তিক ওয়েব ব্রাউজার সফটওয়্যার নাম হচ্ছে লিঙ্কস। আর প্রথম টেক্সট সহ চিত্র ভিত্তিক, মানে গ্রাফিক্যাল, ওই যে মনে আছে কমান্ড ইউজার ইন্টারফেস আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সফটওয়্যার নাম হচ্ছে মোজাইক। এটা পড়তে হবে আপনাদের, হ্যাঁ। চিত্রভিত্তিক ওয়েব ব্রাউজার হচ্ছে মোজাইক। এখন আপনারা জানেন অনেকগুলো ওয়েব ব্রাউজারের নাম জানেন, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার একটা ওয়েব ব্রাউজারের নাম, গুগল ক্রোম সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। গুগল ক্রোমের মালিক কিন্তু গুগল, আর ইন্টারনেট এক্সপ্লোরার মালিক হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফটের মালিক হচ্ছে বিল গেটস। মজিলা একটা খুব জনপ্রিয়, মজিলা ফাউন্ডেশন। ইউসি ব্রাউজার এখন আর চলে না, আলিবাবার। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরারের বর্তমান নাম হইতেছে মাইক্রোসফট এজ। এখন আর ইন্টারনেট এক্সপ্লোরার নামে চলে না, এটা মাইক্রোসফট এজ নামে চলে। সবচাইতে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, এটা আপনারা জানেন।
বাংলাদেশের তৈরি একটা ওয়েব ব্রাউজার আছে দুরন্ত, চলে না মনে হয়। আচ্ছা, হোম পেজ এই জিনিসগুলো আপনাদেরকে অলরেডি পড়ে ফেলেছি। উইকিপিডিয়া, আসলে উইকিপিডিয়ার ইয়াটা পড়েন, হ্যাঁ মানে এর প্রস্তুতকারককে, এইটা একটু পড়েন, এটাই। এছাড়া আর তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, এখন আসেন একটু আমি আপনাকে বুঝাই ইউআরএল জিনিসটা কি। একটা জিনিস একটু খেয়াল করেন। আহ আপনাদের প্রত্যেকের একটা কিন্তু ঠিকানা আছে, তাই না? যার যার নিজস্ব ঠিকানা আছে না? মনে করেন আপনার বাসায়, মানে আপনার বাসায় একটা চিঠি যাবে, তো এই চিঠিটা কিভাবে যাবে? ডেফিনেটলি আপনার একটা বাড়ির অ্যাড্রেস আছে, যে প্লট নাম্বার বা বাসা নাম্বার কত, রোড নাম্বার কত, কোন উপজেলায় থাকেন, আপনার ডাকঘর বা পোস্ট অফিস কত, এই জিনিসগুলো আছে। ঠিক একইভাবে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের যে সমষ্টি আমি বলতেছি, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ঠিকানা আছে। ঠিকানা ছাড়া আপনি ওয়েব অ্যাড্রেস ওয়েবসাইটে খুঁজে পাবেন না। এই যে ঠিকানা যেটা, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন একটা ইউআরএল এর চারটা অংশ থাকে, ঠিক আছে? কি কি অংশ? এই যে ওয়েব প্রোটোকল বা এইচটিটিপি, প্রোটোকলের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি, যদি আমি প্রোটোকল আজকে ওইভাবে পড়াবো না, এইটুকু শেষ করাই আমি অফ করে দিব। এইচটিটিপি থাকতে হবে, ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নাম, হ্যাঁ, ডোমেইন নেম থাকতে হবে, সার্ভারের ডিরেক্টরি থাকতে হবে, আর এই ফাইলের এক্সটেনশন সমূহ থাকতে হবে। আমি একটু আপনাদেরকে এখানে বুঝাই, সবচেয়ে বেস্ট বুঝতে পারবেন। দেখেন, কোন একটা ইয়াতে এইরকম লেখা থাকে এইচটিটিপিএস, হ্যাঁ, দিয়ে www.example.com, example.com মানে হচ্ছে facebook.com হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে এইচটিটিপিএস, এইটা হইতেছে যে প্রোটোকলের নাম। ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে তার ডোমেনের প্রেফিক্স, মানে পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেইন নেম, ঠিক আছে? www.example.com। কখনো দেখছেন এরকম facebook.com এর সাথে মিলাই এরকম আছে Facebook 1, Facebook 2.com, এরকম কখনো নাই, কারণ ডোমেইন নেম সবসময় অদ্বিতীয় হবে। ইউটিউব.com, ফেসবুক, মানে নাম একটাই হবে এই নামে, আর দ্বিতীয়টি কোনো ডোমেন আপনি পাবেন না। তো এই যে নাম, হ্যাঁ, এই নামগুলাকে আমরা বলতেছি ডোমেইন নেম। এবং কোথায় আছে এটা হচ্ছে তার ফাইল পাথ, মানে এটা অতটা ইম্পর্টেন্ট না। এই যে .html, আমি একটু আগে বলছিলাম না ওয়েবসাইট কি দ্বারা লেখা হয়, কোড করা হয় এইচটিএমএল এর মাধ্যমে। এই জন্য .html সবসময় এই ফাইল এক্সটেনশন হিসেবে থাকে। সো ইউআরএল এইভাবে লেখা হয়, ঠিক আছে? এখন আসেন, আপনার পক্ষে কি সবগুলা মনে রাখা সম্ভব? ইউআরএল বা সবার অ্যাড্রেস মনে রাখা সম্ভব সব ওয়েবসাইটের? কারো পক্ষে সম্ভব না। আমরা কি করি? আমরা ওই ওয়েবসাইটের প্রথম অংশটা, বা আমি কি ধরনের ওয়েবসাইট খুঁজছি, এই ধরনের কিছু একটা নাম দিয়ে সার্চ করি। তো আমি যেই জায়গাটাই সার্চ করি সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটা এক ধরনের সফটওয়্যার সিস্টেম যেটা ডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অন্তর্ভুক্ত ওয়েবসাইট গুলার থেকে তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? আর্কাইভ। এবং আর আলোকিত, মানে আলোচিত কয়েকটা ইয়া হচ্ছে, একটু দেখেন, গুগল, বাইডু, এগুলো আপনারা পড়ে নিন, হ্যাঁ, কোনগুলা, এই যে বিং, বিং হচ্ছে মাইক্রোসফটের, এই গুগল তো খুবই, গুগল কিন্তু দেখেন সার্চ ইঞ্জিনের নাম, আর গুগল ক্রোম হচ্ছে ব্রাউজারের নাম। এই দুটো একটু দেখেন কোনটা সার্চ ইঞ্জিন না, কোনটা ইয়া না, এই জিনিসগুলো আপনাদের একটু পড়তে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো জাস্ট একটু পড়ে রাখবেন, আমি একটু বলে দিলাম। বাংলাদেশে কিছু সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, বাইডুটা কিন্তু চাইনার, এটা খুবই বিখ্যাত, এটা ইম্পর্টেন্ট। আর বিশ্বের গুগল তো আপনি জানেন আর কি। এবং এই শব্দের অর্থটা একটু জানেন, হ্যাঁ, মিলিয়নস অফ জিরো। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন বা বাংলাদেশের সার্চ ইঞ্জিন যদি বলেন পিপিলিকা, খুব একটা এখন ইয়া করে না, প্রক্সি সার্ভার দরকার নাই, কুকিও দরকার নাই। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আজকে আমরা নতুন কিছুতে যাব না, আমরা নেক্সট দিন একটু দেখাই দেই আপনাদের। আমরা হচ্ছে ইনশাল্লাহ, কই গেল, আমার মনে হয় আমার আর একটা ক্লাস লাগবে, একটা ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো, আল্লাহ দিলে।
এই যে আমরা নেক্সট ক্লাসে এই যে আইপি অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেস গুলো দেখছেন না, এই অ্যাড্রেসে কোনটা ক্লাস এ কোনটা ক্লাস বি এই ধরনের ম্যাথ আমরা আছে অনেকগুলো। এই ম্যাথ গুলো একটু করবো। ডোমেন নেম কাকে বলতেছে, এই যে একটু আগে বলছিলাম যে ডোমেন কি, হুম, কাজ কি, এই যে টিসিপি আইপি, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে জড়িত বিভিন্ন প্রোটোকল। এই যে প্রোটোকল গুলো যখন পড়বো তখন আমরা আবার ইমেলে ফেরত আসবো, হ্যাঁ। এই যে প্রোটোকল, অনেকগুলো প্রোটোকলের নাম দেখতেছেন না, ডোমেন নেম, কোনটা কি প্রোটোকল, এই জিনিসগুলো আমরা এইচটিএমএল এ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তখন আপনাদের সাথে ওই যে ডোমেন ইয়ার কথাগুলো বলবো, আর একই সাথে কিছু ম্যাথ করব। এর মাধ্যমে আমাদের আইসিটি কোর্সের যাত্রা আল্লাহ দিলে শেষ হবে। তো আপনারা শেষ পর্যন্ত 9 জন, আমি বাদ দিয়ে 8 জন, না, হোস্ট বাদ দিয়ে 7 জন আছেন। আপনারা আজকে মোটামুটি আজকের পড়া কিন্তু অত কিছু বোঝা ছিল না, আজকে অনেকগুলো তথ্য ছিল, এইগুলো আপনাদের একটু পড়ে নিতে হবে। তো মোটামুটি কি সবাই, তো আমার মনে হয় আজকে ওইরকম বোঝার তেমন কিছু ছিল না, তারপরও বুঝতে তো পেরেছেন, পড়ার প্যাটার্ন তো বুঝতে ধরতে পেরেছেন নাকি? জি স্যার। জি স্যার। ওকে। স্যার, আর একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, আইসিটির জন্য কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে? মানে আইসিটির পাশাপাশি কি আর কোনো বই পড়ার প্রয়োজন আছে? একটা বই একটু দেখবেন, যে কোনো বই, সেলফ সাজেশন অথবা কি বলা হইতেছে যে আলাদা সেলফ সাজেশনটা দেখেন, কম্পিউটার সেলফ সাজেশন বইটা ভালো, খারাপ না। ওই বইটা একটু দেখতে পারেন, জাস্ট ওই টপিক ধরে ধরে, আমি যে টপিক গুলো পড়াইছি না, ওই টপিক ধরে ধরে ওইটার উপর ওই করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করব। হুম, প্র্যাকটিস জি। করুন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। 11:15 মতো বাজে, আজকে আমরা একটু আগে ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে দিব। ওকে, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।